উদয়পুর নামক কোনো একটি গ্রামে স্বপ্না তার বাবা মায়ের সঙ্গে বসবাস করত। স্বপ্নার মা সজিতা সে তার মেয়েকে লালন পালন করার জন্য শ্রমিকের কাজ করত। কিন্তু স্বপ্নার বাবা ছিল একজন নেশাখোর। সে তার মেয়ে এবং স্ত্রীর জীবন দুর্বিষহ করে রেখেছিল। সুরেশ সন্ধ্যাবেলায় মদ পান করে বাড়িতে ফিরত এবং সে সজিতাকে অনেক মারধর করত। আর সজিতা যে টাকাগুলো ইনকাম করত সে সেইগুলো ছিনিয়ে নিয়ে যেত। কখনো কখনো তাদেরকে ক্ষুধার্তই থাকতে হতো। এভাবেই সময় কাটছিল। একদিন স্বপ্না বাগানে পাখিদের খাবার দিচ্ছিল। ঠিক সেই সময় তার কাছে কিছু মেয়ে আসে এবং স্বপ্নাকে বলে, স্বপ্না, জানতাম যে তুই প্রতিদিন এইখানেই আসিস। বিশ্বাস ছিল যে তোকে এইখানেই পাওয়া যাবে, তাই আমরা এইখানেই আসলাম। তুই জানিস আমরা সবাই মিলে নিউ ইয়ারে একটা অনেক বড় পার্টি করতে চাই, আর সেখানে আমরা অনেক সুন্দর সুন্দর লেহেঙ্গা পরব। আমি আমার বাবাকে বলেছি দিল্লি থেকে আমার জন্য দামি একটা লেহেঙ্গা নিয়ে আসতে, সেটাও অনেক সুন্দর এবং রূপা বসানো। আরে ন্যানা, এটা তুমি কেমন কথা বলছো? বেচারি গরিব অসহায়, ওর বাবা একজন নেশাখোর। ওর বাবা ওকে কখনোই দামি লেহেঙ্গা কিনে দিতে পারবে না, আর না ও আমাদের সাথে পার্টি এনজয় করতে পারবে। ওর বাবা আমাদের বাবার মতো ভালো নয়। ওর বাবা খুব বাজে, খুব খারাপ। ওর বাবা একজন নেশাখোর, এর কারণে ও আমাদের সাথে পার্টিতে আসবে না। আচ্ছা, তাহলে ঠিক আছে, আমরাই পার্টি এনজয় করে নেব, কারণ নিউ ইয়ারের পার্টি আমাদের মতো ধনী মেয়েরাই করতে পারে। এটা তোদের মতো গরিবদের মতো নয়। তোরা না ভালো পোশাক পরে আসবি আর না পার্টির জন্য কোনো টাকা দিবি। এর কারণে তুই না আসাটাই ভালো হবে। এখানে পাখিদের খাবার দে তুই। চলো ফ্রেন্ডস, আমরা যাই। এমনটা বলে সকল মেয়েরা বেচারি স্বপ্নাকে নিয়ে অনেক মজা করে এবং সেইখান থেকে চলে যায়। বিষয়টা স্বপ্নার ভীষণ খারাপ লাগে এবং সে কান্না করতে করতে বাড়িতে ফিরে আসে আর তার মাকে বলে, মা, বাবা এমন কেন? বাবা এত খারাপ কেন? বাবা প্রতিদিন মদ খেয়ে কেন বাড়িতে আসে? তুমি জানো, আজকে আমার বন্ধুরা এই বিষয়টা নিয়ে অনেক হাসাহাসি করেছে। নিউ ইয়ার পার্টি হচ্ছে, সবাই লেহেঙ্গা পরে ওইখানে যাবে, কিন্তু আমি যেতে পারবো না, কারণ আমার কাছে কোনো লেহেঙ্গা নেই। লেহেঙ্গা তো অনেক দূরের কথা, কোনো একটা ভালো পোশাকই নেই আমার কাছে। স্বপ্না, দেখো, কান্না করো না, চুপ করো। আমি জানি যে তোমার জীবনটা কোনো সাধারণ বাচ্চার মতো নয়। তুমি অনেক কঠিন বাস্তবতার শিকার হয়েছো। এই বয়সে তোমার পড়ালেখা করা উচিত ছিল, কিন্তু তুমি এখনো বাড়িতে বসে আছো। তোমার কাছে খাবার জন্য না খাবার আছে আর না পরার জন্য কোনো ভালো পোশাক আছে। আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার ভালোভাবে খেয়াল রাখতে পারি না। দুই মা মেয়ে অনেক বেশি চিন্তিত ছিল এবং তারা অনেক কান্না করছিল। ঠিক তখন সুরেশ চলে আসে এবং সে সজিতার চুল ধরে বলে, যখন দেখি তোমরা দুইজন অপয়া শুধু কান্না করতেই থাকো, চল এখন টাকা বের কর। আর আমি তোমাকে প্রতিদিন টাকা কোথায় থেকে দেব? আমি কি কোনো চাকরি করি? আমি প্রতিদিনের দিনমজুর। প্রতিদিন যা ইনকাম করি তা থেকে খাবার, বাড়ির ভাড়া সবকিছু দিয়ে এখন একটা টাকাও নেই আমার কাছে। 2 দিন হয়ে গেল আমি আর স্বপ্না কিছুই খাইনি। তুমি 2 দিন বাড়িতে আসোনি, তুমি তো কিছুই জানো না। টাকা নেই আমার কাছে, আমার চুল ছেড়ে দাও। আচ্ছা, তো এই কথা, টাকা নেই তোর কাছে? দাঁড়া, এক্ষুনি মজা দেখাচ্ছি তোকে। এটা বলে সুরেশ বেচারি সজিতাকে অনেক মারধর করে এবং ঘরের জিনিসপত্র এদিক ওদিক ছুঁড়ে ফেলে দেয়। বাড়ি থেকে বেরিয়ে যায় এবং তার মাকে বলে, মা, এই লোকটা বাবা হওয়ার যোগ্যই নয়, আর এমনিতেও এই পুরো গ্রামে আমাদের অনেক অসম্মান হয়েছে। মা, চলো আমরা এখান থেকে দূরে কোথাও চলে যাই। এরপর স্বপ্না তার মায়ের ক্ষতস্থানে হলদির প্রলেপ লাগায়। এরপর সজিতাও তার মেয়ের কথা বুঝতে পারে, তাই তারা দুই মা মেয়ে মিলে সেই গ্রাম ছেড়ে অনেক দূরের একটি জঙ্গলে গিয়ে ছোট্ট কুঠুরি বানিয়ে থাকতে শুরু করে। সজিতা পাশের গ্রামেই দিনমজুরের কাজ করত, আর সেইখান থেকে যা টাকা ইনকাম হতো তা দিয়েই তাদের দুই মা মেয়ের দিন বেশ ভালোই কাটছিল। এরপর স্বপ্নাও একটা সরকারি স্কুলে পড়ালেখা করত। একদিন স্বপ্না যখন স্কুল থেকে বাড়িতে ফিরে আসে তখন সে লক্ষ্য করে তার মা প্রচণ্ড জ্বরে ভুগছিল। এটা দেখে স্বপ্না তার মাকে বলে, আরে মা, তোমার শরীর তো অনেক খারাপ, আর তুমি ঠিকমতো চলতেও পারছো না, তবুও তুমি কাজ করতে যাচ্ছ না। আজকে কাজে যাবার কোনো প্রয়োজন নেই, তুমি বাড়িতে বিশ্রাম করো। আরে কি বলছো তুমি? এটা আরাম? আমাদের কপালে বিশ্রাম নেই, আর আমি যদি কাজ করতে না যাই তাহলে খাবো কি? এর কারণে জ্বর হোক কিংবা অন্য আরও কিছু, কাজ করতে যেতেই হবে। মা, এর সমাধান আমার কাছে আছে। আমাদের স্কুলের পাশে একটা আন্টি আছে, সেই আন্টি সেলাইয়ের কাজ জানে, আর আমি ওনার থেকে সেলাইয়ের কাজ শিখে নিয়েছি। এখন শুধু একটা সেলাই মেশিনের দরকার। তোমার মেয়ে বাড়িতে বসেই সেলাইয়ের কাজ করবে আর মায়ের খেয়ালও রাখবে। এর কারণে তুমি আমাকে একটা সেলাই মেশিন কিনে দাও। এখন তোমার মেয়ে দর্জি হবে।
মা স্বপ্না, তুমি কত ভালো। অবশ্যই আমি আগের জন্মে কোনো পুণ্য করেছিলাম, এর কারণে খোদা আমাকে এত ভালো একটা মেয়ে দিয়েছে। তুমি জানো, তোমার বাবা সবসময় আমাকে ছেলে না হওয়ার জন্য নানান কথা শোনাতো, আর আমাকে এই নিয়ে অনেক মারধর করতো। স্বপ্না, তুমি অনেক ভালো। আমার কাছে এত টাকা আছে যা দিয়ে আমি তোমাকে একটা সেলাই মেশিন কিনে দিতে পারবো। সজিতা তার জমানো টাকাগুলো দিয়ে তার মেয়ে স্বপ্নাকে একটা সেলাই মেশিন কিনে দেয়। স্বপ্না প্রতিদিন সকালে স্কুলে যেত এবং স্কুল থেকে আসার পর তার কাছে অর্ডার পাওয়া কাপড়গুলো সেলাই করত, আর সে নিজের মায়েরও খেয়াল রাখত। আস্তে আস্তে এই সেলাইয়ের জন্য স্বপ্নার অনেক নামডাক হয়। আশেপাশের মানুষজন নিজেদের বিয়ে এবং যে কোনো প্রয়োজনে যে কোনো জামা কাপড় বানাতে স্বপ্নার কাছেই আসতো। আস্তে আস্তে স্বপ্না নিজের ছোট একটা দোকান খুলে নেয়। এখন তার বাড়ির অবস্থা আগের থেকে অনেক ভালো, কিন্তু দিন দিন সজিতার অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। সুস্থ হবার কোনো নামগন্ধই ছিল না। হঠাৎ করেই একদিন তার শরীর অনেক বেশি খারাপ হয়ে যায় এবং সে তার মেয়ে স্বপ্নাকে বলে, স্বপ্না, জন্মের পর থেকে তুমি শুধু বিপদ আর বিপদ দেখেছ। আমাদের ভালো দিন আসতে চলেছে, আর এখন আমাকে তোমায় ছেড়ে চলে যেতে হবে। মা, আমি খুশি এই ব্যাপারে যে আমি চলে যাবার পর তোমাকে আর ক্ষুধার্ত থাকতে হবে না। আমার মেয়ে নিজে সেলাই করে ইনকাম করে নিজের পেট চালিয়ে নিবে। মা, তুমি অনেক ভালো। তোমার মতো সন্তান ওপরওয়ালা সবার ঘরে ঘরে দিক। মা, এটা তুমি কি বলছো? এখন তো শুধু আমি একটা ছোট্ট দোকান খুলেছি, এখনো তোমার অনেক কিছু দেখার আছে। চারিদিকে তোমার মেয়ের অনেক নামডাক হচ্ছে। তুমি জানো, বড় বড় দোকানেও এত কাস্টমার আসে না যত কাস্টমার আমার কাছে আসে। আমাদের অনেক বড় বাড়ি হবে, অনেক বড় একটা দোকান হবে, আমরা রানীর মতো থাকবো। আর দেখো, আমি তোমাকে অনেক ভালো একটা ডাক্তারের কাছে নিয়ে যাব, তুমি সুস্থ হয়ে যাবে। মা, তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না, তুমি সবসময় আমার সাথেই থাকবে। আরে মা, মৃত্যুকে কে থামাতে পারে? তুমি আমাকে কোথায় না দেখিয়েছ, বড় ডাক্তার, বড় বৈদ্য পর্যন্ত, আর মৃত্যুকে কেউ আটকাতে পারে না, না বড় সায়েন্টিস্ট আর না বড় বৈদ্য। যখন তার আসার সময় হয় তখন সে সব বাধা পেরিয়েই আসে। আর আমার তোমার উপর অনেক গর্ব যে আমার মেয়ে একজন এত ভালো দর্জি, এত ছোট বয়সে সে এত ভালো সেলাই করতে পারে, তার এত নামডাক হচ্ছে। স্বপ্নার মা এতটুকু বলেই পৃথিবী ছেড়ে চলে যায়। এদিকে স্বপ্না তার মাকে এইভাবে চলে যেতে দেখে অনেক কান্না করে। এরপর স্বপ্না তার মায়ের দাফন কাফন করে দেয়। এর পরবর্তীতে স্বপ্না একেবারেই একা হয়ে যায়। সে একাই পরিশ্রম করে। সততার সঙ্গে পরিশ্রম করার কারণে সে অনেক সাফল্যে পৌঁছায়। তার দোকানের পাশেই একটা ছোট্ট বুটিক ছিল, যেটা স্বপ্নার দোকানের কারণে একেবারেই বন্ধ হয়ে গিয়েছিল প্রায়। এরপর সেই দোকানের মালকিন কাবেরী স্বপ্নার কাছে আসে এবং তাকে বলে, দেখ মেয়ে, তোকে ভালোই ভালোই বলছি, তোর দোকান এখান থেকে অন্য কোথাও নিয়ে যা। যখন থেকে তুই এইখানে এসেছিস আমার এইখানে বিক্রি বন্ধ হয়ে গিয়েছে। আমার সব কাস্টমার তোর দোকানে আসে। তুই আমার ব্যবসা লাটে তুলে দিয়েছিস। আমি চাই না তোর মতো গরিব একটা মেয়ে এত নামডাক করুক। এর কারণে ভালোই ভালোই বলছি, এখান থেকে চলে যা। মাথায় কিছু ঢুকেছে নাকি না? তাড়াতাড়ি নিজের বুটিক এখান থেকে উঠিয়ে নিয়ে চলে যা। কাবেরী, আমি তোমার কাস্টমার ছিনিয়ে নিইনি। আমার বানানো লেহেঙ্গা, ডিজাইন সব কিছু ওদের অনেক ভালো লাগে, এতে আমি কি করতে পারি? তুমিও ভালো ভালো ডিজাইন তৈরি করো আর নিজের কাস্টমারকে নিজের কাছে নিয়ে নাও, আমি তোমাকে কিছুই বলবো না। কিন্তু আমি আমার এতদিনে পরিশ্রমে গড়া এই দোকান কোথাও নিয়ে যাব না। দেখুন, আমার সময় নষ্ট করবেন না। নিজের সময়কে কাজে লাগান আর আমাকেও কাজ করতে দিন। আমার অনেক কাজ বাকি আছে, অযথা আমার সময় নষ্ট করবেন না। দয়া করে চলে যান এইখান থেকে। অপয়া, গরিব, এতিম, তুই নিজেকে কি ভাবিস? তুই আমার সাথে পাঙ্গা নিয়ে অনেক বড় ভুল করেছিস। আমি এখানে তোকে কখনোই টিকতে দিব না। এখন তো খুব খুশি আছিস, যত উড়ার উড়ে নে। যখন মাটিতে এসে পড়বি তখন বুঝতে পারবি। এমনটা ভেবে কাবেরী সেখান থেকে চলে যায় এবং সে স্বপ্নাকে সেখান থেকে ওঠানোরও প্ল্যান করে নেয়। এভাবেই কিছুদিন কেটে যায়। একদিন স্বপ্নার কাছে অনেক ধনী একজন মহিলা আসে এবং সে স্বপ্নাকে বলে, আমি তোমার লেহেঙ্গার অনেক প্রশংসা শুনেছি। আমার বাড়িতে একটা বিয়ের অনুষ্ঠান আছে, তাই বিয়ে এবং মেহেন্দির লেহেঙ্গা আমি তোমার থেকেই বানাতে চাই। টাকার চিন্তা করো না, শুধু সুন্দর লেহেঙ্গা হলেই হবে। 10টা হলদির জন্য এবং 10টা মেহেন্দির জন্য। এই নাও অ্যাডভান্স, কিন্তু মনে রেখো 1 সপ্তাহের মধ্যে যেন লেহেঙ্গা পেয়ে যাই। হ্যাঁ, কিছুটা পরিশ্রম করতে হবে, কিন্তু আপনি চিন্তা করবেন না, সময় মতো আপনি আপনার লেহেঙ্গা পেয়ে যাবেন। এত বড় একটা অর্ডার পেয়েছে বলে স্বপ্ন অনেক খুশি ছিল এবং সে দিনরাত পরিশ্রম করে 1 সপ্তাহের মধ্যে 10টা হলদি এবং 10টা মেহেন্দির জন্য লেহেঙ্গা বানিয়ে ফেলে। পরের দিনই লেহেঙ্গাগুলো সেই মহিলার কাছে পাঠানোর ছিল। হঠাৎ করেই কাবেরী সেই সব লেহেঙ্গাগুলোতে আগুন লাগিয়ে দেয়।
লেহেঙ্গাগুলো খুব বাজেভাবে পুড়ে যায়। এমনটা করে কাবেরী মনে মনে অনেক খুশি হয়। ঠিক হয়েছে, এই বেচারি দর্জির সাথে আমি এত বড় অন্যায়টা করলাম। বেচারি কত কষ্ট করেই না লেহেঙ্গাগুলো বানিয়েছিল, সবগুলো পুড়িয়ে ফেলেছি আমি। এখন এত বড় ক্ষতিপূরণও কোথায় থেকে দিবে ওই মহিলা? একে কোনোদিনই ছাড়বে না। আগেই বলেছিলাম আমার সাথে পাঙ্গা নিস না। এখন দেখ মজা, এখন না বুটিক চলবে আর না কোনো দর্জির কাজ, এখন শুধু আমার রাজত্ব চলবে। এমনটা ভাবে কাবেরী মনে মনে অনেক হাসছিল। যখন এই খবরটা স্বপ্নার কাছে যায় তখন স্বপ্না কান্না করে করে অনেক বাজে অবস্থা হয়ে গিয়েছিল। কিছুক্ষণ পর সেই ধনী মহিলা লেহেঙ্গাগুলো নিতে চলে আসে। স্বপ্না তাকে সবকিছু খুলে বলে, কিন্তু সেই মহিলা স্বপ্নার একটা কথাও বিশ্বাস করে না, আর তাকে একটি অনেক জোরে থাপ্পড় মেরে বলে, তুই কি আমাকে বোকা ভেবেছিস নাকি? তোর মতো একটা গরিব দর্জিকে বিশ্বাস করাই আমার ঠিক হয়নি। 2 দিন পর বিয়ে আর তুই এখন আমাকে এগুলো শোনাচ্ছিস? তুই আমার অনেক বড় ক্ষতি করে ফেলেছিস। আমি ক্ষতিপূরণ চাই, তাও আজকে সন্ধ্যার মধ্যে, নইলে তুই বুঝতেও পারছিস না আমি তোর সাথে ঠিক কি করব। এভাবে সেই মহিলা তাকে ধমক দিয়ে সেইখান থেকে চলে যায়। অন্যদিকে স্বপ্না তার মায়ের ছবির দিকে তাকিয়ে অনেক কান্না করছিল। মা দেখো, এটা কি অনর্থ হয়ে গেল? তোমার মেয়ের সঙ্গে এসব কি হচ্ছে? আমি কত কষ্ট করে রাত দিন পরিশ্রম করে ওই 20টা লেহেঙ্গা বানিয়েছিলাম। এখন যদি সন্ধ্যার মধ্যে ওনার টাকা না ফিরিয়ে দিতে পারি, জানি না উনি আমার সাথে কি করবেন। এখন আমি কি করব কিছু বুঝতে পারছি না। যখনই হাসি খুশির একটা দিন আসে তখনই এমনটা হয়ে যায়। মা, কি করব আমি? এমনটা বলে স্বপ্না কান্না করছিল। ঠিক সেই সময় স্বপ্নার স্বর্গবাসী মায়ের ছবি থেকে আওয়াজ আসে, স্বপ্না কান্না করো না, এখনই তোমার দুঃখ কষ্ট সব কিছু শেষ হয়ে যাবে। তোমার মনে আছে তুমি খুব পরিশ্রম করে একটা লেহেঙ্গা সেলাই করেছিলে, আর তখন আমাদের বাড়ির সামনে একটা বৃদ্ধা মহিলা এসেছিল যার মেয়ের বিয়ে ছিল, আর তার বিয়েতে দেওয়ার জন্য একটা লেহেঙ্গা ছিল না। তাই তুমি তোমার লেহেঙ্গাটা ওনাকে ফ্রিতে দিয়েছিলে। ওই মহিলা কোনো সাধারণ মহিলা ছিল না, উনি একজন পরী ছিলেন। উনি তোমার পরীক্ষা নিচ্ছিলেন, এর কারণে তোমার ওই লেহেঙ্গাটি সাধারণ নয়, একটা জাদুর লেহেঙ্গা হয়ে গেছে। যাও বাক্স খুলে দেখো, ওর মধ্যে তুমি ওই লেহেঙ্গাটা পেয়ে যাবে, আমার মেয়ের জাদুর লেহেঙ্গা। এটা কি সত্যি মা? তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য আর আমার সাথে এমনভাবে কথা বলার জন্য। আমার অনেক ভালো লাগলো যে তুমি আমার সঙ্গে কথা বলেছো এবং আমাকে এত বড় সাহায্য করেছো। স্বপ্না তার মাকে ধন্যবাদ জানাই এবং তার বাক্সটি খুলে দেখে তার মধ্যে জাদুর লেহেঙ্গা পেয়ে যায়। যেই লেহেঙ্গাটি তাকে বলে, বলো স্বপ্না, আমি তোমার কি সাহায্য করতে পারি? আমি তোমার জাদুর লেহেঙ্গা, তুমি আমাকে যেটা বলবে আমি তোমাকে সেটা করে দিব। আমি তোমার মতো সৎ এবং ভালো মেয়েদেরকেই সাহায্য করি, কিন্তু মনে রেখো কখনো লোভ করো না। এখন বলো যে তুমি আমার থেকে কি চাও? জাদুর লেহেঙ্গা, আমার পরিশ্রম করতে অনেক ভালো লাগে আর আমি পরিশ্রম করে নিজের পালন পোষণ করতে চাই। এর কারণে তুমি শুধু আজকে আমাকে নিজের জাদু দিয়ে বাঁচিয়ে নাও। আমাকে 10টা মেহেন্দি এবং 10টা হলুদের জন্য লেহেঙ্গার ব্যবস্থা করে দাও, যেন আমি এগুলো সুনিতা আন্টিকে দিয়ে ওনার ক্ষতিপূরণ করতে পারি। এই ব্যাপার ঠিক আছে, আমি তোমার এই সমস্যার এক্ষুনি সমাধান করে দিচ্ছি। এই নাও 10টা হলদি এবং 10টা মেহেন্দির জন্য লেহেঙ্গা। এমন লেহেঙ্গা তুমি আগে কখনো কোথাও দেখোনি। এমনটা বলে জাদুর লেহেঙ্গা তাকে 20টা লেহেঙ্গা দিয়ে দেয়। লেহেঙ্গাগুলো দেখতে অনেক সুন্দর ছিল। এগুলো দেখে স্বপ্না অনেক খুশি হয় এবং সেই ধনী মহিলাকে ফোন করে লেহেঙ্গাগুলো দিয়ে দেয়। সুনিতা লেহেঙ্গাগুলো দেখে অনেক খুশি হয় এবং সে তাকে তার পাওনা টাকাগুলোও দিয়ে দেয়। স্বপ্না অনেক খুশি হয়ে যায় এবং সে আবারও তার দোকানে কাজ করতে শুরু করে। জাদুর লেহেঙ্গার সাহায্যে তার সমস্যার সমাধান হয়ে যায়। স্বপ্নাকে এভাবে খুশি দেখে কাবেরী মনে মনে অনেক বেশি জ্বলতে থাকে এবং সে মনে মনে ভাবে, আমি ওর এত বড় ক্ষতি করে দিলাম, কিন্তু ওর মাথাতে কোনো চিন্তাই নেই, ও এত খুশি। ওই সুনিতাও ওকে কিছুই বলল না। আমি তো ভেবেছিলাম ও জেলে চাকি পিষছে না, কিন্তু এখন তো এখানে দাঁত বের করে হাসছে। এমনটা বলে কাবেরী স্বপ্নার বুটিকের কাছে যায়। তখন স্বপ্না জাদুর লেহেঙ্গাকে ধন্যবাদ জানাচ্ছিল এবং সবকিছু সে দেখে নেয়। তখন কাবেরী জানতে পারে যে তার কাছে জাদুর লেহেঙ্গা আছে। আচ্ছা, তো ওর কাছে জাদুর লেহেঙ্গা আছে, এর কারণেই ও এত ভালো লেহেঙ্গা বানাতে পারে। তাই তো বলি, এত ছোট মেয়ে এত ভালো লেহেঙ্গা কিভাবে বানায়। এই লেহেঙ্গাটা যদি আমার কাছে চলে আসে তাহলে আমার কত নাম হবে, সব জায়গায় শুধু আমার প্রশংসা হবে। যে কোনো অবস্থাতে জাদুর লেহেঙ্গাটা আমাকে নিতেই হবে, যেভাবেই হোক। এটা আমার, আমি এটাকে আদায় করেই ছাড়বো। এমনটা ভেবে কাবেরী একদিন সুযোগ পেয়ে সেই লেহেঙ্গাটি চুরি করে নিয়ে নিজের বাড়িতে চলে আসে এবং লেহেঙ্গাকে বলে, জাদুর লেহেঙ্গা, তাড়াতাড়ি আমার সামনে অনেক সুন্দর সুন্দর লেহেঙ্গা চলে আসুক, যেগুলো তুমি ওই স্বপ্নাকে দাও।
এখন তুমি আমার কাছে, তাই আমাকে সাহায্য করো। আমার অনেক তাড়াতাড়ি অনেক বেশি ধনী হওয়ার আছে। এটা বলার পর কাবেরী লেহেঙ্গার জন্য অপেক্ষা করছিল, কিন্তু সে এটা জানতো না যে সেই লেহেঙ্গা শুধু ভালো সৎ মনের মানুষদেরকেই সাহায্য করে। এরপর সেই লেহেঙ্গা থেকে হঠাৎ করেই একটা আশ্চর্য আলো বের হয় এবং সেটা কাবেরীর উপর পড়ে, যার প্রভাবে কাবেরী পাগল হয়ে যায়। আর সে শুধু নাচ করতে থাকে, পাগলের মতো আচরণ করতে থাকে। পাগল হয়ে যাবার কারণে সে তার দোকানটাও চালাতে পারে না, সে শুধু এভাবেই চলতে থাকে। কাবেরী তার অসৎ কাজ এবং লোভের শাস্তি পেয়ে যায়। অন্যদিকে স্বপ্না কখনোই লোভ করে না, সে সেই জাদুর লেহেঙ্গার থেকে ধন সম্পদ দিয়ে গরিব অসহায় মানুষদেরকে সাহায্য করে। আর স্বপ্না নিজের দোকান চালিয়েই নিজের পেট চালাতো, নিজের সংসার চালাতো এবং সে নিজের পড়ালেখা চালিয়ে যাচ্ছিল। এভাবে সততার মাধ্যমে একটা দর্জি মেয়ে নিজের জীবন হাসি খুশিতে কাটাচ্ছিল। মহেন্দ্র সিং ছিল অনেক বড় মাপের রাজা। ওই রাজ্যের প্রজারা তাকে অনেক ভালোবাসত, পছন্দ করত। কিন্তু রাজা ও রানীর মনের মধ্যে একটি দুঃখ ছিল, সেটা হলো তাদের কোনো সন্তান ছিল না। একদিন রাজা বেলকুনিতে চিন্তায় মগ্ন হয়ে বসেছিল, তখন সেখানে রানী আসলো আর বলল, মহারাজা, কি হয়েছে আপনার? এত চিন্তা করছেন কিসের? মহারানী, রাজ্যের প্রত্যেকটা মানুষেরই সন্তান আছে, কিন্তু আমরা এমন এক দম্পতি যে 15 বছর হয়ে গেল আমাদের কোনো সন্তান হলো না। ঠিকই বলেছেন আপনি। একজন মেয়ের মা হতে না পারাটা যে কত দুঃখে কষ্টে তা আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। কিন্তু মহারানী, এভাবে হাতের উপরে হাত তুলে বসে থাকলে হবে না, আমাদের কিছু একটা করতে হবে। আপনি দ্বিতীয় বিয়ে করুন। আসলে আমি আপনার বউ হওয়ার যোগ্য নই। আমি আজ পর্যন্ত বংশের প্রদীপ চালাতে পারলাম না। এটা তুমি কেমন কথা বলছো? আমি যে তোমাকে ভালোবাসি। একথা বলে রাজা রানীকে জড়িয়ে ধরে খুবই কান্না করতে লাগলো। তখনই সেখানে কালো পরী প্রকট হয়ে গেল। বিলাসপুর গ্রামে পরীর আসা যাওয়াটা ছিল খুবই কমন। আরে কালীপুরি যে, আপনি এখানে আসার আগে তো আমাদের জানাতে পারতেন, তাই না? আপনাকে স্বাগতম জানানোর জন্য আমরা ব্যবস্থা করতাম। না না, ওসব লাগবে না। আমি আসলে বিলাসপুর গ্রামটা ঘুরে দেখতে এসেছিলাম। আর আপনারা তো 10 বছর ধরে আমাদের খাতির যত্ন করে আসছেন। আপনাদের দুঃখ দেখে আমার অনেক খারাপ লাগছে। আমাদেরও তো দায়িত্ব বলে একটা কথা আছে, তাই না? আমি আপনাকে সাহায্য করতে চাই। কালীপুরি, ক্ষমা করবেন, আমি আপনার কথা কিছুই বুঝতে পারছি না। মানে হলো, আপনি আর রানী সন্তান না হওয়ার কারণে অনেক চিন্তায় আছেন। আমি আপনাদের সেই সমাধান করতে এসেছি। এ কথা বলে কালোপুরি তার জাদু লাঠি ঘোরালো আর সেখানে একটি আলো প্রকট হলো। কালোপুরি চোখ বন্ধ করে মন্ত্র পড়তে আরম্ভ করলো। সঙ্গে সঙ্গে সেই আলোটি রানীপুরীর পেটের মধ্যে ঢুকে পড়ল। মহারাজা, এখন আপনাদের সকল চিন্তা আমি দূর করে দিয়েছি। রানীর পেটে বাচ্চা, এখন ওনাকে খুব ভালো করে দেখভাল করবেন। কালোপুরি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সত্যি আপনার এই দয়া আমি জীবনে কখনো ভুলব না। এরপর কালোপুরি সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। এরপর থেকে রাজা মহারানীর খুবই দেখভাল করতে লাগলো। এভাবেই 9 মাস পার হয়ে গেল। 9 মাস পরে রানী খুবই সুন্দর একটি মেয়ের জন্ম দিল। রানীর বাচ্চা হওয়াতে রাজ্যের সবাই অনেক খুশি হলো। মহারাজা খুশি হয়ে রাজ্যের সবাইকে দাওয়াত করলো, এমনকি পরিরাজ্যের পরিদেরকেও। কিন্তু রাজাদের একটি ভুল হয়ে গেল, সেটা হলো তারা কালোপুরীকে দাওয়াত দিতে ভুলে গেল। আর এই ভুলটাই রাজা ও রানীর জীবনে অনেক বড় কাল হয়ে দাঁড়ালো। রাজা রানী আমার কারণে সন্তানের সুখ প্রাপ্তি হলো, অথচ আমাকে দাওয়াত দিল না। রাজা মহেন্দ্র সিং আমার কমল রূপ দেখেছে, আমার কঠোর রূপ দেখেনি। এইবার উনি দেখবে। ওদিকে মহারাজা তার মেয়ের নাম ঘোষণা করলো। আমি বাবা হয়েছি আর রানী মা হয়েছে, আমরা অনেক খুশি। ভালোবেসে আমরা আমাদের সন্তানের নাম রাখলাম নাইরা। তখন সেখানে কালোপুরি চলে আসলো আর বলল, নাইরা? মহারাজা, এটা তো অনেক ভালো নাম। যখন রাজা ও রানী কালোপুরীকে দেখলো, তখন তাদের মনে পড়ে গেল যে তারা তো কালোপুরীকে দাওয়াতই দেয়নি। রানী, তুমি আমাকে ক্ষমা করবে। আমি তো আমাদের রাজকন্যা জন্ম হওয়াতে এত বেশি খুশি হয়েছি যে সব কিছু ভুলে গেছি। কালোপুরি, আমাকে ক্ষমা করবেন। আমি আসলে ভুলে গেছি আপনাকে দাওয়াত দিতে। আপনার কারণেই তো আজ আমরা এতটা খুশি হতে পেরেছি। আমাদের কোলে সন্তান এসেছে। হ্যাঁ হ্যাঁ কালোপুরী, আমাদের ভুল ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আপনি আমাদের মেয়ে নাইরাকে দোয়া করবেন।
ভয় নেই, আমি এখানে বদদোয়া দিতে আসিনি। আমি আপনাদের মেয়েকে এমন একটি দোয়া দেব যা বদদোয়ার চেয়ে 10 গুণ বেশি খারাপ হবে। এ কথা বলে রানী নায়রার কাছে গেল আর বলল, আমি আপনাদের মেয়েকে দোয়া দিয়ে গেলাম। বাহ, দেখতে তো এমনিতে অনেক সুন্দর। ও যেন বড় হয়ে আরও এত বেশি সুন্দর হয়, যাতে ভালোবেসে আশ্চর্য হয়ে মানুষ ওকে প্রকৃতির আশ্চর্য সুন্দরীর সঙ্গে তুলনা করে। আর রাজকুমারীর তুলনা যে জিনিসের সঙ্গেই করবে, রাজকুমারী ঠিক সেই জিনিসই হয়ে যাবে। আর সেই প্রশংসা ও সৌন্দর্যের কারণে রাজকুমারী নায়রার মধ্যে অনেক অহংকারও চলে আসবে। এ কথা বলে কালোপরী সেখান থেকে চলে গেল। কালোপরী চলে যাওয়ার পরে রানী রাজাকে বলল, মহারাজা, আপনি এত বড় ভুল কি করে করলেন? যার কারণে আমরা সন্তানের মা বাবা হলাম, তাকে আপনি দাওয়াত দিতে ভুলে গেলেন। জানি না রানী, কি করে আমি যে ভুলে গেলাম, কেন যে এত বড় ভুল হয়ে গেল আমি কিছুই বুঝতে পারছি না। আর আমাদের এই ভুলের প্রায়শ্চিত্ত করতে হবে আমাদের মেয়েকে। পরিরাজ্যের রানীপুরী এসব দেখে রাজা মহেন্দ্র সিং এর স্ত্রীর কাছে আসলো আর বলল, রাজা, রানী, আপনারা চিন্তা করবেন না, আমি আপনাদের মেয়েকে আশীর্বাদ দিয়ে গেলাম। রাজকন্যার মনের মধ্যে দয়াশীল ও দানশীলতার অভ্যাস অবশ্যই একদিন ফিরে আসবে। এরকম দোয়া দিয়ে রানীপুরীও সেখান থেকে চলে গেল। এই দোয়া দেখে রাজা ও রানীর মধ্যে সামান্য একটু শান্তি ফিরে আসলো। এভাবে সময় পার হতে লাগলো, রাজকুমারীও বড় হতে লাগলো। এখন রাজকুমারী নায়রার বয়স পুরো 18 বছর। বড় হয়ে রাজকন্যা এত বেশি সুন্দর হয়েছিল যে তার সৌন্দর্য দেখার জন্য মানুষ একেবারে পাগল হয়ে যেত। রাজকুমারী নায়রাও তার প্রশংসা শুনতে অনেক বেশি ভালোবাসত। রাজকুমারী নায়রা তার রূপের প্রশংসা শোনার জন্য কয়েকজন দাসী রেখে দিয়েছিল, যারা সব সময়ই তার আশেপাশে থেকে তার প্রশংসা করত। বলো, আজ আমার চুল আর চোখ দেখতে কেমন লাগছে? আপনার সবকিছুই সর্বদা অনেক সুন্দর। আপনার সৌন্দর্যের প্রশংসা করার মতো কিছুই নেই। পরিরাজ্যের পরিও আপনার কাছে কিছুই না। না না, প্রতিদিন একই প্রশংসা আমি শুনতে পারবো না। প্রতিদিন একই রকমের প্রশংসা শুনতে শুনতে আমি বোর হয়ে গেছি। আজ অন্যরকম কিছু বলো। রাজকুমারীর কথা শুনে দাসীটি তার মাথা নিচু করলো। তখন সেখানে অন্য আরেকটি দাসী আসলো আর বলল, রাজকুমারী, আপনার রূপের প্রশংসা করার একবার আমাকে সুযোগ দিন। আপনি একেবারে পাগল হয়ে যাবেন। আমি এত প্রশংসা করব যে প্রশংসা আগের জীবনে কখনো শুনেননি। ঠিক আছে, তাহলে তুমি আজ আমার চুল আর চোখের প্রশংসা করো। আপনার চুলের আর চোখের প্রশংসা কি করব? তুলনা দেওয়ার মতো কোনো কিছুই নেই। আমার মনে হচ্ছে আপনার চুল একেবারে স্বর্ণের মতো চকচক করছে, আর চোখ দুটো হলো একেবারে মতির মতো জল। থ্যাংক ইউ, আমি অনেক খুশি হয়েছি। এই যে নাও, আমার মতির মালাটা তুমি নিয়ে নাও। আর আজকের পর থেকে আমার রূপের প্রশংসা করার জন্য তুমি সিলেক্টেড। এরপর রাজকুমারী নায়রা লাথি মেরে তার পুরনো দাসীকে সেখান থেকে বের করে দিল। তারপরে আয়না থেকে নিজেকে দেখতে লাগলো। সে আয়নার মধ্যে গিয়ে দেখলো তার চুলগুলো একেবারে সোনার হয়ে গেছে। এটা দেখে সে প্রচণ্ড খুশি হলো। তবে কিছুক্ষণ পরেই রাজকুমারী নায়রা চোখে দেখা বন্ধ করে দিল। এ কথা যখন রাজা ও রানী শুনতে পেল, তখন তারা খুবই চিন্তায় পড়ে গেল। কারণ তারা বুঝে গেছে যে কালোপরী তার মেয়েকে যে কথা বলে দোয়া দিয়েছিল তার আসর এখন থেকে প্রকাশ পাওয়া শুরু হয়ে গেছে। রাজা তৎক্ষণাৎ ওই রাজ্যের কবিরাজকে ডেকে আনলো। কবিরাজ মশাই রাজকুমারীর চোখ পরীক্ষা করে বলল, মাফ করবেন মহারাজা, আপনার মেয়ের চোখ হীরার হয়ে গেছে। হীরের হওয়ার কারণে সে আর জীবনে কখনোই চোখে দেখতে পারবে না। আর আমি আরেকটি বিষয় আপনাদেরকে বলছি, রাজকুমারীর চুলও একেবারে সোনার হয়ে গেছে। আমি যেটার ভয় করেছিলাম সেটাই হয়ে গেল। রাজকুমারীর এইসব সৌন্দর্য দিয়ে কি হবে যদি সে চোখেই না দেখে? এই সব কিছু আমার জন্যই হলো। যদি আমি কালোপরীকে এভাবে কষ্ট না দিতাম তাহলে কখনো এসব হতো না। আস্তে আস্তে এই সংবাদ পুরো রাজ্যের মধ্যে ছড়িয়ে পড়ল। রাজ্যের সকল প্রজারাই দাবি করল যে রাজকুমারীকে এই রাজ্য থেকে বের করে দিতে হবে। এই কালো রাজকুমারী আমাদের পুরো রাজ্যের জন্য অশুভর কারণ হবে। রাজা যেন তার মেয়েকে এই রাজ্য থেকে বের করে দেয়। প্রজাদের এ সমস্ত আর্জি রাজার কানে পৌঁছে গেল। রাজাও প্রজাদের অনেক ভালোবাসত। প্রজাদের জন্য সে সব কিছু করতে পারত। এজন্য অনিচ্ছা থাকা সত্ত্বেও রাজা ও রানী তাদের মেয়েকে বাড়ি থেকে বের করে দিতে বাধ্য হলো। বাড়ি থেকে বের করে দেওয়ার পরে রাজকুমারী নায়রা এদিকে ওদিকে ঘুরতে আরম্ভ করলো। বাবা মানুষের জন্য, প্রজাদের জন্য আমাকে ঘর থেকে বের করে দিল। আমার সঙ্গে সবাই এরকম করছে। আমি সবাইকে দেখে নেব। রাজকুমারী নায়রা তো এখন অন্ধ হয়ে গেছে, কিন্তু তার অহংকার ও রাগ এখনো তার শরীরে রয়েছে।
আজ 2 দিন হয়ে গেল রাজকুমারী নায়রা কিছু খায়নি। সে একটি গাছের নিচে বসে আহাজারি করতে লাগলো। আজ 2 দিন হলো আমি কিছু খাইনি। যদি এভাবে চলতে থাকে তাহলে তো আমি না খেয়ে মরে যাব। এভাবেই কান্না করতে করতে রাজকুমারী ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে যখন তার চোখ খুলল তখন তার মধ্যে একটি অন্যরকম অনুভব হতে লাগলো। আরে, আমার মাথায় তো সোনার চুল আছে, এটা বিক্রি করেই তো আমি আমার জন্য খাবার কিনতে পারি। তাহলে কাল থেকে না খেয়ে কেন আছি? আর এসব চিন্তা আমার মাথায় আগে এলো না কেন? বুঝতে পেরেছি, আমি একটু রাগ আর অহংকারের মধ্যে ছিলাম, এজন্য এসব মাথায় আসেনি। এভাবেই ধীরে ধীরে রানীপরীর আশীর্বাদ ফলতে লাগলো। আস্তে আস্তে রাজকুমারীর নায়রার মধ্যে থেকে সকল অহংকার দূর হয়ে গেল। সে দয়াশীল হয়ে গেল। সোনার চুল বিক্রি করে রাজকুমারী কিছুদিন তার পেট চালাতে লাগলো। এভাবে চলতে চলতে যখন রাজকুমারীর মধ্যে থেকে সকল অহংকার দূর হয়ে গেল তখন রাজকুমারীর চোখ একেবারে আগের মতো ঠিক হয়ে গেল। এ কি, আমি তো চোখে সবকিছু দেখতে পাচ্ছি, তার মানে আমার ভেতরের সব অহংকার দূর হয়ে গেছে। বুঝতে পেরেছি, কালোপরীর সব আশীর্বাদ আমার কাছ থেকে দূর হয়ে গেছে। এখন রানীপুরী যে আমার জন্য দোয়া দিয়েছিল, আশীর্বাদ করেছিল, সেগুলোই ফলে গেছে। রাজকুমারী প্রচন্ড খুশি হলো আর সে মনে মনে সিদ্ধান্ত নিল সে এখন রাজদরবারে ফিরে যাবে। বাবা তো কখনোই মহল থেকে আমাকে বের করে দিতে চায়নি, কিন্তু প্রজারাই তো ওনাকে আমাকে এভাবে বের করে দিতে বাধ্য করেছিল। এখন আমার চোখ ঠিক হয়ে গেছে, এখন আমি রাজদরবারে ফিরে যাব আর বাবার মতো আমিও সবচেয়ে প্রজাদেরকে প্রাধান্য দেব। কথা বলে রাজকন্যা চলে গেল রাজদরবারে। রাজকুমারী নায়রাকে দেখে তার মা বাবা প্রচন্ড খুশি হলো, কারণ এখন রাজকুমারী নায়রার চোখ পুরো ঠিক হয়ে গেছে। এরপর দ্বিতীয়বার আবারও রাজা ও রানী কালোপরীর কাছে ক্ষমা প্রার্থনা করলো। এখন তো রাজা অনেক বৃদ্ধ হয়ে গেছে, এজন্য রাজা মহেন্দ্র সিং তার রাজত্বের দায়িত্ব তার মেয়ের নায়রার উপরে অর্পণ করলো। এখন রাজকুমারী নায়রাও তার বাবার মতো প্রজাদেরকে অনেক বেশি ভালোবাসত। ওই রাজ্যের প্রজারা সবাই রাজকুমারী নায়রার প্রতি অনেক খুশি ছিল। এভাবে যখন থেকে কালোপরীর আশীর্বাদ তার উপর থেকে উঠে গেল তখন থেকে রাজকুমারী নায়রা তার মা বাবা ও প্রজাদের সঙ্গে বাকিটা জীবন আনন্দে কাটাতে লাগলো।